সকালে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মিমি, আমি জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি এবং একজন চমৎকার অতিথি আছেন আমাদের সাথে, তার সাথে আলাপ করতে চাই। তবে আলাপ করাবার আগে যে বিষয়টি বলা খুব গুরুত্বপূর্ণ, তারুণ্যদীপ্ত এক বাংলাদেশের অগ্রযাত্রা দেখছি আমরা। খুব স্বাভাবিকভাবেই তরুণেরা নিজেদের মতো করে ভুল করবে, তরুণেরা নিজেদের মতো করে ভুল করে, তবে তারুণ্য সেই ভুল শুধরে উঠে নিজের মতো রাস্তা তৈরি করে নেয়। তারুণ্যদীপ্ত বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প আজ আমরা করতে চাই। আমাদের সাথে একজন তরুণ রয়েছেন যিনি তরুণদের নিয়ে কাজ করেন, আগামীর বাংলাদেশ নিয়ে কাজ করেন। আগামীর বাংলাদেশের যারা প্রতিনিধিত্বকারী রয়েছে তাদের শৈশব থেকে কি করে একটা চমৎকার মনন এবং সৃজনশীলতা দিয়ে তৈরি করা যায়, এই বিষয় নিয়ে তিনি কর্মরত রয়েছেন। আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথি সাদিয়া জাফরিন, যিনি প্রতিষ্ঠাতা গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশন। শুভ সকাল, স্বাগত আপনাকে সকালে বাংলাদেশে। কেমন আছেন? কেমন আছেন? জি, শুভ সকাল। ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। আপনাকে পেয়ে এখন আমাদের ভালো থাকার মাত্রাটা আরো বেড়ে গেল। সকালটা আপনার কিভাবে শুরু হয়, কিভাবে শুরু করেন আপনার সকাল? আমার সকালটা আসলে শুরু হয় খুব ভোরবেলায়। আমি উঠে আমার নিয়মিত কাজগুলো করি, হয়তো একটু এক্সারসাইজ করি, তারপর আমি বই পড়ি, দেন আমি একটু জার্নালিং করি, তারপর আমি নাস্তা করে অফিসে যাই। বাহ, একদম গোছানো একটা সকাল। গোছানো, প্রতিদিন পরিপাটিভাবে এমনটাই শুরু করেন? ম্যাক্সিমাম দিন। এর মধ্যে কিন্তু একটা বিশাল ঘটনা আছে, যদি পরিপাটিভাবে এভাবে দিন শুরু করা যায় দিনটা নিঃসন্দেহে ভালো যাবে, সারাদিনটা নিশ্চিতভাবে বলা যায়। একটু সাদিয়া, আপনার যাত্রার শুরুটা জানতে চাই। চেঞ্জ মেকার হিসেবে কাজ করছেন, নিজের ব্যক্তিগত জায়গায় চমৎকার কিছু রেকগনিশন অর্জন করেছেন। শুরুটা কিভাবে করেছিলেন? আমার পড়াশোনাটা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো আমি ফার্মেসি বিভাগে পড়াশোনা করতাম, কিন্তু আমার আসলে ভালো লাগা অন্য কোথাও ছিল, যে আমি আসলে ইংলিশ, ল বা আর্টস এরকম কোনো সাবজেক্টে পড়বো। বাট যেহেতু ওখানে চান্স পেয়েছি, বাবা মা চেয়েছে, সো ওই সময় তো আসলে আমরা সবাই ছোট, অত আমরা বুঝতে পারি না তখন যখন আমি পড়তে গেলাম তখন বুঝতে পারলাম যে এটা আসলে আমার ভালো লাগছে না। এবং তখন থেকেই আমার আসলে মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল, এবং আমি খুঁজছিলাম যে আমার ওই ক্যাম্পাসের সময়টা আমি কিভাবে ভালোভাবে কাটাতে পারি। তখন আমি থিয়েটারে যোগদান করি, তখন নাটকের মাধ্যমে মানুষের কথা বলতাম। যেহেতু ফার্মেসি আমার ভালো লাগে না, আমি খুঁজছিলাম যে আমি আসলে আমার ক্যারিয়ারটা কোন দিকে নিতে পারি। তখন আমি টিচ ফর বাংলাদেশ ফেলোশিপে জয়েন করি 2 বছরের জন্য। ওখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পড়াই, এবং তখন আমি বুঝতে পারি যে আমার আসলে শিক্ষকতা পেশাটা অনেক ভালো লাগে, আমি পড়াতে অনেক পছন্দ করি, এবং বিশেষ করে যারা একটু মার্জিনালাইজড। এবং ওখান থেকেই আমার শুরু হয় যে গ্রো ইয়োর রিডারের পথ চলা, যে কিভাবে আমার নিজের উদ্যোগটা শুরু করব। কারণ 2 বছর পর আমি বুঝতে পারি যে আসলে আমার সমাজের প্রতি যে রেসপন্সিবিলিটি, দেশের প্রতি, ওইটা আসলে তখন শুরু হয়েছে মাত্র। কারণ আমি বোঝা শুরু করেছি যে আমাদের শিক্ষা খাতে কোন কোন জায়গাগুলো আছে যে আমরা সেখানে কাজ করতে পারি। চমৎকার। সেক্ষেত্রে নিজে যখন পড়ছিলেন বা নিজে যখন শৈশব পার করে কিশোর তরুণ হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন, আপনার যে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মার্জিনালাইজ যে কমিউনিটির কথা বলছেন বা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীর প্রতি আপনি আরও অনেক বেশি আন্তরিক বা সদয়, তাদের যে অভিজ্ঞতা দেখেছেন, দুয়ের মাঝে কোনো মিল আছে বা চেনা কোনো জায়গা মনে হয়েছে যে এর মধ্যে দিয়ে তো আমিও গেছি বা আমার সমসাময়িক সবাই গেছে? আসলে আমি যে স্কুলে পড়িয়েছি ওটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং খুবই সুবিধা বঞ্চিত শিশুদের আমি পড়িয়েছি, এবং ওই এলাকাটাও খুব একটা উন্নত নয়। এটা এয়ারপোর্টের পেছনে, একটু পেছনের দিকে, অনেকে হয়তো যায়নি। তো বাউনিয়ার দিকটা, গাওয়াইর নদী, দক্ষিণ খান। সো কিন্তু আমি তো আসলে পড়েছি প্রাইভেট স্কুলে। সো আমার বাস্তবতা আর আমি যে স্কুলে পড়িয়েছি তাদের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছে? কারণ আমাদের স্কুলে যাওয়ার আগে তো আমাদেরকে ওইভাবে প্রিপেয়ার করেই পাঠানো হয়েছে, প্রায় 1.5 মাসের রেসিডেন্সিয়াল ট্রেনিং দিয়ে, যে আমরা আসলে কোন ধরনের স্কুলে যাচ্ছি পড়াতে, এবং ওখানে টিকে থাকা অত্যন্ত কষ্টকর। সো এটা একটা চ্যালেঞ্জ যে আমি আসলে কমিউনিটির কাছ থেকে কত বেশি শিখতে পারি। চমৎকার। আপনার গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশন, এখানে স্কুল লাইব্রেরি, মোবাইল লাইব্রেরি এবং পথ লাইব্রেরি, অনলাইন লাইব্রেরি সবটা মিলিয়ে এখন 20,000 মতন পাঠক আছে। তো মানে শুরুটা যখন হয়েছিল সেটাকে যদি কাউন্ট করি, সেই 0 থেকে 20,000-এর গল্প, বা সামনে আরও অনেক বাড়বে পাঠকের সংখ্যা, এমনটা প্রত্যাশা তো আমরা রাখি। এই গল্পটা এই পর্যন্ত আসাটা এতটা সহজ নিশ্চয়ই ছিল না, বা এখনো সেই স্ট্রাগলটা আছে। সবচেয়ে চ্যালেঞ্জের জায়গাটা কি ছিল এই পুরো গল্পে? একদম। আচ্ছা, সো আমি যখন স্কুলে পড়াতাম, আমি স্কুলের বিষয়টা বারবার বলবো কারণ ওখান থেকেই আমার শুরু।
তখন আমরা স্কুলে কোনো লাইব্রেরি ছিল না, তো আমাদের স্কুলে একটা স্টোর রুম ছিল। তো আমরা আমাদের প্রধান শিক্ষককে বললাম যে ম্যাডাম এই রুমটা তো এমনি পড়ে আছে, যে আমরা কেন এখানে একটা লাইব্রেরি সেট আপ করছি না, তাহলে ছেলেমেয়েরা পড়তে পারবে। আর ওই ধরনের স্কুলে আসলে ছেলেমেয়েরা মানে কারিকুলামের বাইরে গল্পের বই কেনার মতো সামর্থ্য থাকে না এবং তারা আসলে পড়তেও চায় না। তো আমরা যখন একটা লাইব্রেরি দিলাম তখন আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের এরকম একটা স্কুলে বই লাগবে। তখন অনেকেই সাড়া দিয়েছে। তো তখন 216টা বই আমরা কালেক্ট করেছিলাম। তো তখন 216টা বইকেই মনে হয়েছিল বিশাল কিছু, এবং তখন ফেসবুক এত কেউ ইউজ করতো না। কোন সালের কথা বলছি? এটা 2016 সালে। তখন মানুষ বুকই পড়তো। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে আর তো যখন ওটা হলো তখন আমরা লাইব্রেরি দিলাম। কিছুদিন পর আমরা দেখলাম প্রথম বাচ্চারা খুব এক্সাইটেড, কয়েকদিন পর দেখি বাচ্চারা আর যাচ্ছে না পড়তে। তখন আমরা চিন্তা করলাম যে কেন এরকম হচ্ছে। তখন আমরা রিয়েলাইজ করলাম ওরা আসলে রিডিংই পড়তে পারে না। হ্যাঁ, সো ন্যাপের একটা স্টাডি আছে যে বাংলাদেশে 73% শিশুরা বাংলা ভালো করে রিডিং পড়তে পারে না, ইংলিশের অবস্থা আরো খারাপ। পড়তে না পারার কারণে তারা তো বুঝতেও পারে না, তাদের রিডিং আগ্রহী পাচ্ছে না, রিডিং কম্প্রিহেনশনই নেই, এবং এই কারণে আমাদের কিন্তু ড্রপ আউট হয় অনেক বেশি। আমরা বলি যে বাল্যবিবাহ, অর্থনৈতিক সমস্যা, কিন্তু আসল সমস্যাটা একটা শিশু যখন বড় ক্লাসে ওঠে এবং সে যখন ওগুলো পড়তে পারে না, বুঝতে পারে না, তখন আর তার স্কুলে যেতে ভালো লাগে না। তখন সে বাসায় নিজেই বলে আমাকে কাজে ঢুকাইয়া দাও, বা কিছু ভীতি তৈরি হয়। যখন সে পড়তে পারছে না তখন সে বুঝতে পারছে না, যখন সে বুঝতে পারছে না ওই বিষয়টা তার মধ্যে একটা ভীতি তৈরি করে। হ্যাঁ, সাদিয়া, আপনার কাছে একটা প্রশ্ন রেখে একটা বিরতিতে, ছোট্ট একটা বিরতির সময় আমাদের হয়েছে। আপনি আপনার কথা যে বিষয়টি স্পষ্ট, প্রত্যেকটি শিশুরই একটি কি বলবো আমি, যদি এভাবে বলি যে মানসম্মত শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে, এটা আপনার কথা স্পষ্ট, এটা আমরা বুঝতে পারছি। এটা দাপ্তরিকভাবে কাগজে কলমে আমরা সবাই লিখি, সবাই জানি, সবাই বিশ্বাস করি, কিন্তু আমাদের শিক্ষা কাঠামোতে তার সুযোগ কতখানি আছে, এই প্রশ্নটি একটু বিস্তর আপনার কাছ থেকে উত্তর চাই। তবে একটা বিরতি থেকে যখন ফিরবো তখন। দর্শক, আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে। আছি আমি মিমি, নিজুল হাজুবাইর আছি, আমাদের সাথে আমাদের অতিথি সাদিয়া জাফরিন আছেন, যার কাছে একটা প্রশ্ন ছিল। সাদিয়া, আপনার প্রশ্নটি অত্যন্ত চমৎকার যে গুণগত শিক্ষার সুযোগটা আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে কিনা। তো আমি যেটা বলে শুরু করতে চাই যে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার শুধু অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন আমাদের স্টুডেন্ট নাম্বার, টিচার্স নাম্বার, আমরা কোন কারিকুলাম দিয়ে পড়াচ্ছি এবং কিভাবে পড়াচ্ছি। সো আমি যদি একটি ক্লাসরুমের দিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ক্লাসরুমে একজন শিক্ষকের বিপরীতে প্রায় 100-র বেশি স্টুডেন্ট থাকে, কিন্তু একটি আদর্শ ক্লাসরুমের সাইজ হচ্ছে 30 জন স্টুডেন্টের সাথে একজন টিচার থাকবে। সো আপনি চিন্তা করেন যখন আমরা গুণগত শিক্ষার কথা বলছি তখন একজন শিক্ষক আসলে 30 জন শিক্ষার্থীর জায়গায় যদি 120 জন মানে প্রায় 4 গুণ স্টুডেন্ট নিয়ে সে ক্লাসরুমে ঢুকে, তখন সে গুণগত শিক্ষাটা কিভাবে ক্লাসরুমে নিশ্চিত করবে। এবং একই সাথে যখন শিক্ষকদের নিজেদের প্রশিক্ষণ বলেন বা যে কোনো কিছু বলেন, মোটিভেশন বলেন, ফিনান্সিয়াল, যে তাদের মাসিক বেতনটা আসলে কত, তারা আসলে ক্লাসরুমে কতখানি পরিশ্রম দিতে মানে মোটিভেটেড হবে। সো সব কিছু মিলিয়ে আমাদের অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এবং এখন আমি যদি বলি কারিকুলামের কথা, আমাদের কারিকুলামটা আসলে 2010 সালের শিক্ষানীতির উপর বেস করে করা। সো ওই সময়টা আসলে তড়িঘড়ি করে একটা কারিকুলাম করা ছিল, ওই সময় অনুযায়ী সেটা অত্যন্ত ভালো ছিল। কিন্তু এখন আমরা এই সময়ে এসে এত বছর পর আসলে ওটা একটু আমার মনে হয় যে আপডেট করার সুযোগ রয়েছে। এক যুগের বেশি সময় পার করে ফেলেছি, বিশ্ব এক যুগ আগের জায়গায় তো দাঁড়িয়ে নেই, বিশ্ব বদলে যাচ্ছে প্রতি সেকেন্ডে। জি, সো আমাদের ওই কারিকুলামটা আসলে শিক্ষার্থীদের টেবিলে বসে শুধু মুখস্থ করাতে অনুপ্রাণিত করছে, ওখানে আসলে নিজে থেকে চিন্তা ভাবনার সুযোগটা অনেক কম। আমাদের গত কারিকুলাম যেটা ছিল, যেটা নিয়ে অনেক ব্যাকল্যাশ এসেছে, আমরা পুনরায় আবার আগের কারিকুলামে ফিরে গিয়েছি। সো ওই কারিকুলামে কিছু কিছু জায়গা ছিল যে ওই সুযোগগুলো ছিল, কিন্তু আসলে এটা নিয়ে আমাদের ভাবার অনেক জায়গা আছে যে আমরা কিভাবে কারিকুলাম এবং একই সাথে শিক্ষকদের উপর মনোযোগ দিতে পারি। একদম। সেখানে শিশুদের পড়াশোনার ব্যাপারে একটা ছোটবেলা থেকেই অনীহা থাকে, আমরা দেখি। আমরা যখন শিশু ছিলাম আমাদেরও ছিল, কিন্তু এই অনীহাটা কাটাতে আপনি যখন আপনার শিশুদের কথা চিন্তা করে বইয়ের যে সিলেকশনগুলো করছেন, পড়াশোনার প্রতি ওদের ভিতরে যে আগ্রহ তৈরি করার জন্য
বইগুলো কিভাবে আপনি নির্বাচন করে থাকেন? আমরা আসলে যে আমি বললাম যে আমরা মূলত 3টি সমস্যা নিয়ে কাজ করি। একটি হচ্ছে রিডিং দক্ষতা কিভাবে বাড়ানো যায়, রিডিং অ্যাক্সেস কিভাবে দেওয়া যায়, এবং পড়ার অভ্যাস মানে রিডিং হ্যাবিট কিভাবে নার্চার করা যায়। সো রিডিং স্কিল কিভাবে বাড়ানো যায়, ওই জন্য আমাদের রিডিং সিক্রেটস নামে একটা কারিকুলাম আছে, যেখানে আমরা শিক্ষকদের এবং পিতামাতাদের এম্পাওয়ার করে থাকি যে কিভাবে তারা শিক্ষার্থীদের সঠিক উপায়ে রিডিং পড়া শেখাবে। এবং একটা শিশু যখন খুব তাড়াতাড়ি রিডিং পড়া শিখে যায়, তখন সে পড়তে অনেক বেশি আগ্রহী হয়, সে অনেক বই খুঁজতে থাকে, খেলার মতন মনে হয় ওর কাছে। তো আমাদের অনলাইন লাইব্রেরিতে আপনারা দেখবেন যে অনেক ধরনের বই আছে, যেটা সোশ্যাল ইমোশনাল লার্নিং, ক্লাইমেট এডুকেশন, মেন্টাল হেলথ নিয়ে অনেক ধরনের বই আছে যেটা শিশুরা পড়তে পারবে। এবং আমাদের বইগুলো খুবই ইন্টারেস্টিং ভাবে করা, এটাকে বলে ডিফারেন্সিয়েশন, যে এক একটা মানুষের শেখার পদ্ধতি এক এক রকম। কেউ হয়তো পড়ে অনেক বেশি শেখে, কেউ হয়তো দেখতে পছন্দ করে, যে না আমি একটু ভিডিও দেখি এটা কিভাবে করে। সো আমাদের প্রত্যেকটা বই ভিডিও হিসাবে ইউটিউব চ্যানেলে পাবেন, অনলাইন লাইব্রেরি থেকে পড়তে পারবেন এবং অডিও থেকে শুনতে পারবেন। সো আসলে একটা শিশু যেভাবে ওই গল্পটি উপভোগ করতে চায়, সে ওইভাবেই ওটা আসলে অ্যাক্সেস করতে পারবে। চমৎকার। সেক্ষেত্রে আপনার গোছানো যে পরিকল্পনা বা গ্রো ইউর রিডার ফাউন্ডেশনের যে উদ্যোগ, চমৎকার উদ্যোগ, সেই অভিজ্ঞতা থেকে এবং আপনার যে বাস্তব অভিজ্ঞতা যেটা আপনি ক্লাসরুমে দেখেছেন, যে সীমাবদ্ধতার কথাগুলো বললেন, এই দুটাকে আমি মার্জ করতে চাই। মার্জ করে আমার একটা জায়গায় আসতে চাই। হ্যাঁ, আমার ওভারনাইট হয়তো শিক্ষানীতি বদলে ফেলতে পারবো না, কিন্তু একটা পরিবর্তন আনতে পারি। একটু আপনার অভিজ্ঞতা থেকে প্রস্তাবনাগুলো শুনতে চাই। কি কি মোটা দাগে পরিবর্তন আপনার মনে হয় অবশ্যই আনা উচিত শিক্ষা কাঠামোতে? আমি শিক্ষা কাঠামোর কথা বলবো না, আমি একটু ফ্যামিলির কথা বলবো। নিশ্চয়ই। যে আসলে আমাদের অভিভাবকদের চিন্তা ভাবনার পরিবর্তন আনাটা খুব জরুরি। যে একমাত্র বিসিএস ক্যাডার হওয়াই জীবনের একমাত্র অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত না। কারণ আমাদের দেশ শুধু আমলা বা বিসিএস ক্যাডার দিয়ে চলবে না, আমাদের সায়েন্টিস্ট লাগবে, আমাদের আর্টিস্ট লাগবে, আমাদের সব ধরনের পেশার মানুষ লাগবে। এবং শিশুদেরকে এই জিনিসগুলো শেখাতে হবে। তাদের সামনে যদি আমরা না বলি, আমরা যদি অন্য পেশাগুলোকে তাদের সামনে আইডিয়ালাইজ না করি যে তুমিও লেখক হতে পারো, তুমিও পেইন্টার হতে পারো, তারা তো সেটা শিখবে না। তো তারা যখন এই জিনিসগুলো দেখছে না, সারাদিন শুধু বাবা মার কাছ থেকে শুনছে যে আমি আসলে ম্যাজিস্ট্রেট হলেই এটা আমার একমাত্র স্বপ্ন, আমি আসলে বিসিএস ক্যাডার হলেই আমার একমাত্র জীবনের স্বপ্ন পূরণ হবে, তখন ওর চিন্তা ভাবনার জায়গাটা অনেক ছোট হয়ে যাচ্ছে। ও পৃথিবীটাকে ওর চোখ দিয়ে অনেক বড়ভাবে দেখতে পারছে না, কারণ ওই পর্যন্ত যাওয়ার পর ওর সামনে আর কিছু নেই, তখন ওর সম্ভাবনাটা ওখানেই শেষ হয়ে যাচ্ছে। এবং যখন এই সম্ভাবনাটা শেষ হয়ে যাচ্ছে, ও ক্লাসরুমে যেয়ে তো ও চিন্তা করছে আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য ওই জিনিসগুলো মুখস্থ করব আর আমি বিসিএস ক্যাডার হয়ে যাব, সো আমার তো আর কিছু পড়তে হচ্ছে না। সো তার এক্সপ্লোরেশনের জায়গাটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে, গদবাঁধা শিক্ষা ব্যবস্থার মধ্যেই থেকে যাবে। জি, সো আমি আসলে স্কুলে যাওয়ার আগে বাবা মার কাছে বলতে চাই, কারণ বাবা মা যত বেশি এম্পাওয়ার করবে শিশুকে, সে তত বেশি স্বপ্ন দেখতে শিখবে। এবং একটা শিশু যদি স্বপ্ন দেখতে শেখে, তাহলে সে আসলে খুঁজে নেবে তার রাস্তাটা। সো আমি বলবো যে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে আমাদের মাইন্ডসেটের পরিবর্তনটা অনেক বেশি জরুরি। অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক চমৎকার বলেন। আমি জানি না কজন আপনাকে বলেছে এই প্রশংসাটুকু না করে পারলাম না, কারণ অনেকেই ডুয়ার রয়েছেন যারা অনেক কিছু করেন, বাট হয়তো বলবার ক্ষেত্রে গুছিয়ে বলতে পারেন। আপনি যতখানি গুছিয়ে কাজ করছেন, যেহেতু 20,000-এর বেশি সংখ্যক রিডারের কাছে আপনি পৌঁছতে পেরেছেন, আপনি প্রচন্ড গুছিয়ে বলেনও। অসংখ্য ধন্যবাদ। আপনার এই কাজ সম্বন্ধে আগামীতে আমরা আরও জানতে আগ্রহী, আরও জানবো। তবে আজ এখানে ইতি টানতে হচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল। একটু বাড়ি যারা বসে দেখছেন তাদের বলতে চাই, ছোটবেলায় আমাদের সবার জীবনে এই বিষয়টি হয়েছে। ইংরেজিতে একটা রচনা মুখস্থ করতে হয়েছে, এইম ইন লাইফ, যেখানে সবাই গড়পড়তা মুখস্থ করেছি আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আমার সফল যে বন্ধুটি এখন নাসায় চাকরি করেছে, সেও একই রচনা পড়েছে। যে এখন সফল ব্যবসায়ী, সেও একই রচনা পড়েছে। যে বন্ধুটি এখন সুইজারল্যান্ডে বসে আঁকাআঁকির উপরে দক্ষতা অর্জন করবার চেষ্টা করছে, মাস্টার্স করছে, সেও একইটা পড়েছে। একটু ভাবুন, শৈশবে স্বপ্নগুলো বিনষ্ট করতে চান কিনা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, শুভ সকাল।